আপনারা সবাই জানেন যে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেটা অ্যাজ এ পেট প্যারেন্টস আমরা এক্সপিরিয়েন্স করেছি এবং যেটা আমরা শিখেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং সেখান থেকে আমি আশা করি যে যে ভুলগুলো আমরা সচরাচর করে থাকি সেখান থেকে আমরা খানিকটা বেরিয়ে আসতে পারবো, কারণ আমাদের ভুল মানে তার সঙ্গে একটা প্রাণ জড়িত। সুতরাং আমাদেরকে কিন্তু আরও একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও নিয়ে এসেছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হলো যে কি কি ভুল আমরা করে থাকি না জেনে। অ্যাজ এ নিউ পেট প্যারেন্টস, একদম নতুন যারা পাপি নিয়ে এসছেন, প্রথমবার নিয়ে এসছেন, তারা না বুঝে বা না জেনে অনেকগুলো ভুল করে ফেলেন। তো সেটা নিয়েই আলোচনা করব পয়েন্ট টু পয়েন্ট। প্রথম আমরা যেটা আলোচনা করব যে কোন বয়সে আমাদের পাপি ঘরে নিয়ে আসা উচিত, মানে পাপির বয়স কত হওয়া উচিত। পাপির বয়স অবশ্যই 2 মাস হওয়া উচিত, বা 2 মাসের থেকে একটু বেশি, 2.5 মাস হলেও অসুবিধে নেই। তবে খুব বেশি বয়স হয়ে গেলে আবার পাপিকে পোষ মানানোটা একটু সমস্যাজনক এবং ট্রেনিং দেওয়াটাও একটু সমস্যাজনক হয়ে যায়, কারণ ওরা যত ছোটোবেলায় আপনার কাছে আসবে তত তাড়াতাড়ি আপনাদের সঙ্গে একটা বন্ডিং তৈরি হবে, আপনাদের ফ্যামিলিকে ওরা নিজেদের ফ্যামিলি বলে মনে করবে। তো সেই জন্যই একটা সঠিক সময় পাপি নিয়ে আসাটা খুবই প্রয়োজনীয়। সেই জন্য 2 মাস 2.5 মাস বয়স হলেই পাপি নিয়ে আসবেন, তার আগে কেন নয়। কারণ তাদের যখন পাপি খুব ছোট থাকে তখন কিন্তু বিষয়টা যে কতটা সারভাইভ করতে পারবে সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না, কারণ সেই সময় ওদের ইমিউনিটি পাওয়ারটা খুব লো থাকে এবং সেই সঙ্গে সঙ্গে সেই পাপিগুলো তখন পৃথিবীতে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই করছে। তো 2 মাস গেলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই পাপিটা সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছে, এবং তার পাপিডিপিটাও হয়ে যায় তার মধ্যে, তার ফলে তাকে আমরা বাড়িতে নিয়ে আসতে পারি। তার আগে মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে এলেও কিন্তু তখন তারা মায়ের দুধ খেতে পারে না, এবং তার ফলেও কিন্তু ওদের মধ্যে এই যে ডাউন হয়ে যাওয়া, ওদের ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া, খাবার ডাইজেস্ট না হওয়া, এই সমস্যাগুলো কিন্তু ভীষণ রকম দেখা যায়। তো এই জন্য আমরা চেষ্টা করব যে 2 মাস বয়সের বা 2.5 মাস বয়সের পাপি আমাদের ঘরে নিয়ে আসা, সেটা যে কোনো ব্রিডই হোক না কেন, সেটা ইন্ডি যে আমাদের পাপিজদেরকে আমরা অ্যাডাপ্ট করি সেক্ষেত্রেও আমি সেটাই বলবো। তবে পুরোটাই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। অনেক সময় আমাদেরকে অ্যাডপ্ট করতে হয়, আমাদেরকে নিয়ে আসতে হয় বাড়িতে, এমন কোনো পোষ্যকে হয়তো আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি, তখন তো আর বয়সটা মাথায় রাখা যায় না। তো এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে অনেকেই বাড়িতে নিয়ে এসে পাপিকে হাঁটাতে বাইরে নিয়ে যায় বা বাইরের পৃথিবীতে নিয়ে যায় ইন্ট্রোডিউস করাতে, ঘাসে ছেড়ে দেয় বা বাইরে পিপটি করাতে নিয়ে যায়, ভাবে যে পিপটি করানোর ট্রেনিংটা প্রথম দিন থেকেই শুরু হওয়া উচিত। একদমই শুরু হওয়া উচিত কিন্তু বাইরে নয়। আমরা যতক্ষণ না পর্যন্ত ফুললি ভ্যাকসিন করাবো আমাদের পাপিকে, আমরা বাইরে নিয়ে যাব না। যতটা কম বাইরে নিয়ে যাব ততটাই ওদের জন্য ভালো, কারণ এই পাপি বয়সে বেশ কয়েকটি ডিজিজ যেগুলো ওদের মধ্যে দেখা দিতে পারে এবং ওদের ইমিউনিটি পাওয়ারটা লো থাকে বলে ওরা কিন্তু তখন সারভাইভ করতে পারে না। ওরা কিন্তু তখন সেই যে অসুখটা, যে ওদের রোগটা শরীরের মধ্যে বাসা বাঁধে, সেটাকে প্রতিরোধ করে ওরা কিন্তু আবার নতুন জীবন ফিরে পেতে পারে না। সে রোগগুলো কি কি? পারভো, ডিস্টেম্পার বা ডেঙ্গু অর্থাৎ হচ্ছে টিক ফিভার। যখনই আমরা কোনো পাপিকে বাড়িতে নিয়ে আসবো আমরা চেষ্টা করব তার সমস্ত ফুললি ভ্যাকসিন করিয়ে, তারপর আপনি আপনার ভেটের পরামর্শ নিয়ে তারপরেই আপনি তাকে বাইরে নিয়ে যাবেন। এটা দ্বিতীয় জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে। তৃতীয় জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা যখন আমাদের পাপিকে বাড়িতে নিয়ে আসব তখন অবশ্যই জিজ্ঞেস করব যে ওর সমস্ত রকম পাপিডিপিটা অ্যাটলিস্ট হয়েছে কিনা, এবং ওরকে ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে আসবে যে ওর গায়ে কোনো টিক আছে কিনা। টিক কোথায় কোথায় থাকে? কানের পেছনে থাকতে পারে, শরীরের ঘাড়ের কাছে থাকতে পারে, লেজের কাছে থাকতে পারে। এভাবে আমরা যদি ওকে কোলে নিয়ে ভালো করে দেখি যে টিক্স আছে কিনা, তাহলেই কিন্তু আমরা বুঝে যাব। আমি বলবো না যে টিক আছে বলে আমরা সেই পাপিকে আর নিয়ে আসবো না, কিন্তু আমরা যদি তাকে নিয়েও আসি তাহলে কিন্তু
ফার্স্ট ডে থেকে তাকে ভেটের কাছে নিয়ে গিয়ে তার টিকের ট্রিটমেন্ট করাতে হবে, কারণ টিক ফিভার বা ডেঙ্গু এমন একটা জিনিস যেটা আস্তে আস্তে ওদেরকে পুরোপুরি মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং ওদের ভেতরের যে রক্ত, সেই রক্ত সম্পূর্ণভাবে টিক বা যে ফ্লিজ থাকে তারা রক্ত শোষণ করতে থাকে, ওদের খাবার খেতে থাকে, ওরা যে খাবারটা খায় সেটা খেতে থাকে, ফলে ওদের পুষ্টি হয় না এবং আস্তে আস্তে ওরা মৃত্যুর দিকে এগিয়ে যায়। এবং এটা এমন ভয়ঙ্কর বিষয়, আমাদের টিক ফিভার নিয়ে ভিডিও আছে, যারা দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এবং আমাদেরও মানে আমরা কখনো ওকে বাইরে নিয়ে যাইনি ওরিওকে, কিন্তু তা সত্ত্বেও ওর কিন্তু টিক ফিভার হয়ে গিয়েছিল এবং সেটা ভয়ঙ্কর জায়গায় চলে গিয়েছিল এবং সেখান থেকে আমরা অনেক কিছু লার্ন করেছি, অনেক কিছু শিখেছি। এবং সেই জন্যই বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে পাপিদেরকে টিক ফিভার থেকে বাঁচানো যায়, পাপিদের যাতে কোনোভাবেই টিক না হয়। টিকগুলো কোথায় থাকে? মেইনলি আমরা যখন ওদেরকে বাইরে বেড়াতে নিয়ে যাই বা ঘাসে ছেড়ে দিই, সেই সময় কিন্তু ওদের ওই ঘাসেই কিন্তু ওই পোকাগুলি থাকে এবং সেখান থেকে চলে আসে। আদারওয়াইজ আরও একটা বিষয় হতে পারে, এমন কোনো ডগের সঙ্গে আপনি ইন্ট্রোডিউস করিয়েছেন ওকে যে ডগের টিক রয়েছে এবং সেখান থেকেও কিন্তু টিক আসতে পারে। তাই টিক ফিভার থেকে অবশ্যই আমাদেরকে ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তো এই জিনিসটা আমরা একদম সবসময় মাথায় রাখবো, সবসময় এটা বুঝতে হবে যে ওরা একদম নতুন একটি সদস্য আমাদের বাড়ির এবং ওদেরকে বুঝতে, ওদের বিষয়গুলোকে জানতে আমাদের সময় লাগবে, তাই ওদেরকেও একটু সময় দিতে হবে। এই গেল 3 নম্বর পয়েন্ট। 4র্থ পয়েন্ট যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে আমাদেরকে অনেক সময় প্লাস্টিক বাউল যেগুলো হয়, যেগুলো খুব অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, এখন তো স্লো ফিডিং ইত্যাদি ইত্যাদি অনেক রকম কিছু থাকে, তো বেশিরভাগই দেখবেন সেগুলো এত সুন্দর দেখতে, এত অ্যাট্রাক্টিং এবং ওগুলো কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেলও। কিন্তু প্লাস্টিক বাউলে আমরা কখনোই ওদেরকে খেতে দেবো না, ওদের স্টিলের বাটিতেই খেতে দেবো। আমাদের অনেক সময়তেই এটা মনে হয় যে এই তো কদিন খাবে, তারপরে তো এই বাটিতে আর খেতে দিতে পারবো না, ছোট হয়ে যাবে বাটিটা, ওরা বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের বাটি চেঞ্জ করতেই হবে। তো আমরা এই বাউলগুলোই ইউজ করি ফর দিস টাইম বিং, কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক নয়, কারণ প্লাস্টিক বাউলসের থেকে মধ্যে কিছু কেমিক্যালস থাকে এবং আপনি যখন ওটাকে যতই ক্লিন করুন না কেন সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত হয় না। সেই জন্য আপনি অবশ্যই স্টিলের বাউলই ব্যবহার করবেন। প্রথমে আপনি এমন বাউল ব্যবহার করবেন, আপনাকে যতটুকু খাবার ওকে দিতে হবে সেই অনুযায়ী ছোট বাটি নেবেন। এমন নয় যে একটা বিশাল বড় বাটিতে ওকে খেতে দিলেন এবং খাবারটা তলায় পড়ে থাকলো। পাপিরা তো খুব ছোট হয়, ওরা খাবে কি করে? তো সেটা বুঝেই আপনাদেরকে দিতে হবে। যত বড় হবে তত আপনাকে সেই অনুযায়ী ওর বাউলটা চেঞ্জ করতে হবে, ওর বাটিটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এটা গেল একটা বিষয়। আরও একটি যেটা ইম্পর্টেন্ট বিষয় আমরা 5 নম্বর আলোচনা করব এখানে, সেটা হলো যে আমরা যখন ওদেরকে নিয়ে আসবো, যার কাছ থেকে নিয়ে আসি না কেন, আমরা তাকে জিজ্ঞেস করব যে ও কি খাবার খেত, যে কোনো ব্র্যান্ড, যে খাবারটাই ও খেত, হতে পারে ও রয়্যাল ক্যানিন খেত, হতে পারে ও ক্যানাইন ক্রিক খেত, হতে পারে ও অন্য কোনো ব্র্যান্ড খেত, তো যেটাই খেত না কেন সেটাই কিন্তু আমরা কন্টিনিউ করব কিছুদিন, অন্তত 1-1.5 মাস 2 মাস, ততদিন কিন্তু ওকে আমরা যে পরিমাণ খাবার ওকে দেওয়া হতো সে পরিমাণ খাবারই দেবো এবং অল্প অল্প করে খাবার বাড়াবো, এতই অল্প যাতে ওর ডাইজেস্টিভ সিস্টেমে তাতে কোনো ইস্যু না হয়। কারণ হঠাৎ করে বেশি করে খাবার দিয়ে দেওয়া, এটা কিন্তু আমাদের পেট প্যারেন্টসদের একটা ভালোবাসার একটা বিষয় থাকে যে ওর হয়তো পেট ভরছে না। এটা মা হিসেবে, বাবা হিসেবে আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও আমাদের একই রকম মনে হয় যে ওর হয়তো পেট ভরছে না, ওকে আর একটু বেশি খাওয়াই। কিন্তু বেশি খেলেই যে ওরা সুস্থ থাকবে তা নয়, ওদের একটা কোয়ান্টিটি থাকে, তো কোয়ান্টিটি মেপে অবশ্যই ওদেরকে খেতে দিন। বরং একটু কম খাবার খেলে ওর কোনো অসুবিধে নেই। বিশেষত আমি বলবো ওদেরকে ফ্রি ফিডিং করাবেন না। এই যে গোল্ডেন রিট্রিভার, বিগলস, এদের কিন্তু এর আগে যতই খেতে দিন এরা কিন্তু ভীষণ খেতে ভালোবাসে, ভীষণ ফুডি হয় অ্যাকচুয়ালি, কিন্তু ওদেরকে ওরা খেতে চাইলেই তো ওদেরকে অত বেশি দেওয়া যাবে না, তাতে ক্ষেত্রে ওদের শরীর খারাপ করবে। তো সেই জন্য আমরা কিন্তু অবশ্যই মেপে খাবার দেব। খাবার মাপার জন্য এক ধরনের মেশিন, ওয়েট মেশিন পাওয়া যায়, আপনারা সেটা খুবই অ্যাভেলেবেল, অ্যামাজন বা এরকম যে কোনো জায়গায় অনলাইনেই আপনারা পেয়ে যাবেন, ফ্লিপকার্টেও পেয়ে যাবেন। তো সেই সব জায়গা থেকে আপনারা নিয়ে নিতে পারেন এবং এটা কিন্তু খুবই কার্যকারী। অবশ্যই খাবার মেপে দেবেন, সারা জীবন ধরে খাবার মেপে খাবার দেওয়াটাই ভালো। এবং অবশ্যই যত 6 মাস বয়সে, 1 বছর বয়সে, 1.5 বছর বয়সে ওদের খাবার পরিমাণটা বাড়বে এবং সেটা কতটা বাড়বে সেটা আপনি আপনার ভেটের সঙ্গে কনসাল্ট করে নেবেন। এবং আপনি যখন ওর সঙ্গে থাকবেন, থাকতে থাকতে
মাত্রই বুঝে যাবেন যে আজকে ওর খাবারটা বেশি হয়েছে, কাল থেকে আমি আরেকটু কমিয়ে দেবো, বা আজকে হয়তো ওর খাবারটা একটু কম হয়ে গেল, কাল একটুখানি বাড়িয়ে দেবো। তো এইভাবে আপনাকে বিষয়টা বুঝতে হবে। আর অবশ্যই আমরা হুট করে কোনো খাবার ওদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো না। যদি আমরা মনে করি আমরা ব্র্যান্ড চেঞ্জ করছি, তাহলে পুরনো ব্র্যান্ডের খাবারটা থাকতে থাকতেই আমরা নতুন খাবারটা নিয়ে আসবো এবং দুটোকে অল্প 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 করে মিক্স করিয়ে খাওয়াবো। প্রথমে 90% আমরা পুরনো খাবার দেবো, সঙ্গে 10% মিশিয়ে দিলাম, পরের দিন আমরা 80% দিলাম, সঙ্গে 20% মিশিয়ে দিলাম, তারপরের দিন এইটা দিলাম, যেটা আগের খাবারটা 70%, পরের খাবারটা 30%, এরকম করতে 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 দেখবেন একটা সময়তে আপনার পুরনো খাবারটা দিতে হচ্ছে না, নতুন খাবারটা দিচ্ছেন। কিন্তু দেওয়ার পরেও অবজার্ভ করবেন যখন সম্পূর্ণভাবে ওর নতুন খাবারটার সঙ্গে ইন্ট্রোডিউস করানো হয়ে গেল, ওর যখন ও নতুন খাবারটাই খাচ্ছে, তারপরেও ওর কি ডাইজেস্টিভ সিস্টেমে কোনো অসুবিধে হচ্ছে, ওর পটি ঠিকঠাক হচ্ছে কিনা, যেটা দিয়ে কিন্তু খুব সহজেই ওদের শরীর খারাপের বা শরীর ভালো আছে কিনা এটা বোঝা যায়। সেটা হচ্ছে ওদের পটি ওদের ঠিকঠাক হচ্ছে কিনা, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই বিষয়গুলোর পরে আমি চলে আসবো বেডে। আমরা অনেক সময় বেড কিনে নিয়ে আসি ওদের জন্য এবং চেষ্টা করি যাতে এমন একটা বেড নিয়ে আসা যে বেডটা সারা জীবনই চলবে, একটা বড় সড়ো দেখে বেড কিনে নিয়ে আসি, কিন্তু ওরা কিন্তু সেই বেডটাই সারা জীবন থাকতে পারবে না। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। একটা বেড পাপি বয়সের বেড যেটা নিয়ে এলেন, ওটা হয়তো 2 মাসে, আপনি যদি পাপি নিয়ে আসেন 2 মাস থেকে ওর 6 মাস কি 7 মাস বয়স অবধিই চলবে। কারণ আপনি যদি অনেক বড় বেড নিয়ে আসেন তাহলে কিন্তু বেডটার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না, বেডটা ওর জন্য অনেকটা বেশি বড় হয়ে যাবে। আবার যদি খুব ছোট্ট একটা বেড নিয়ে আসেন, বা আপনার ব্রিড অনুযায়ী, আপনার হয়তো লার্জ ব্রিড, আপনি একটা স্মল ব্রিডের ডগের জন্য যে বেড হয় সেগুলো নিয়ে এসেছেন, তাতেও কিন্তু ওদের অসুবিধে হবে। তো অবশ্যই যখনই আপনি বেড কিনতে যাবেন তখন অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন যে আপনার কি ব্রিড রয়েছে, তার কত বয়স, সেইটা অনুযায়ী কিন্তু আপনি যে আপনি বেডটা নিয়ে আসবেন, বিছানাটা নিয়ে আসবেন ওর জন্য, সেটা কিন্তু অবশ্যই সেই অনুযায়ী করবেন। তা না হলে যদি খুব বড় বেড হয়ে যায় তাহলে পরে ওরা কিন্তু একটা দিকে গিয়ে ঘুমোবে, আরেকটার দিকে গিয়ে ওরা পটি করবে। সুতরাং বেডটাকে ওরা বেড হিসেবে কোনো দিনই নেবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়িতে যারা বাচ্চারা থাকে, বাচ্চাদের সঙ্গে আমরা অবশ্যই এই খুব সেন্সিটিভ একটা বিষয় যে আমরা বাড়িতে বাচ্চা থাকলেই কুকুর নিয়ে আসি, বেড়াল নিয়ে আসি, কারণ আমরা মনে করি এখন তো আমাদের সবারই নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা মনে করি যে ওরা আমাদের বাচ্চাদের বন্ধু হয়ে যাবে। এটা খুবই ভালো জিনিস, কিন্তু ওদেরকে বোঝাতে হবে যে এরা এমনই একজন বন্ধু যাদেরকে তোমাকে সবসময় কেয়ার করতে হবে। মানে বাচ্চাদের কেয়ারিং টেন্ডেন্সিটা বাড়াতে হবে আমাদেরকে। এমন নয় যে বাচ্চারা ওদের লেজ ধরে টানছে, কান ধরে টানছে, ওদেরকে খেলনা মনে করছে। ওরা যে একটা প্রাণ আছে, এটা সবসময় বাচ্চাদেরকে বোঝাতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে বোঝাতে হবে। এবং এই ট্রেনিং যে দেওয়াটা, এটা কিন্তু শুধুমাত্র পাপিদেরকে ট্রেনিং দেওয়া না, এটা আমাদের নিজেদেরকেও ট্রেনিং দেওয়া এবং আমাদের বাড়ির বাচ্চাদেরকেও ট্রেনিং দেওয়া। এইভাবেই কিন্তু চালাতে হবে যাতে পুরো জিনিসটা খুব সুইটলি হয়, খুব অ্যাডজাস্টেবল হয়। তো সেই জন্য কিন্তু আমি এটাই বলবো যে যখনই বাচ্চাদের সঙ্গে খেলতে দেবেন তখনই কিন্তু কোনো বড় কাউকে সামনে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেই বাচ্চাটি বা এই কুকুরটি বা বেড়ালটি বুঝে যাচ্ছে যে কিভাবে একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে সম্পর্কটাকে স্থাপন করতে হবে, বন্ডিংটাকে বাড়াতে হবে। তো এটা খুবই জরুরি। অনেক সময় বাচ্চারা কি করে, অনেক এমন কিছু তীক্ষ্ণ খেলনা নিয়ে খেলে যেটা বাচ্চাদের জন্য হয়তো ভালো নয় এবং ওই পাপিটার জন্য ভালো নয়, চোখে ঢুকে যেতে পারে, কানে ঢুকে যেতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে। আরও একটা জিনিস যেটা বলবো আমরা বড় ভুল করি, সেটা হচ্ছে আমরা হিউম্যান যে খেলনা, এগুলো আমরা অনেক সময়তে আমাদের পাপিকে দিয়ে দিই। সেক্ষেত্রে কিন্তু আমাদের পাপিরা তো, ওরা তো ছোট, ওদের ব্রেন সারা জীবনেও হয়তো একটা 6 বছর বা 7 বছরের বাচ্চার থেকে বেশি ডেভেলপ করে না। তো সেই জন্য ওদেরকে আমাদের সবসময় কেয়ারে রাখতে হবে। এমন কোনো খেলনা ওদেরকে দেবো না যে খেলনাটা ওরা চিবিয়ে ফেলতে পারে, কারণ পাপি বয়সে এটা একটা টেন্ডেন্সি থাকে, ওদের দাঁতের গ্রোথ হয়, সেই সময় ওদের একটা বাইটিং টেন্ডেন্সি থাকে। তো এমন কোনো খেলনা দেবো না যেটার মধ্যে হয়তো কোনো বোতাম রয়েছে বা কোনো টেডি বেয়ার যার চোখগুলো আঠা বা এমন কিছু দিয়ে লাগানো রয়েছে যাতে করে ওরা কামড়ে সেই যে বোতামটা খেয়ে নিতে পারে, যেটা গলায় চোখড হয়ে যেতে পারে, যেটা ইভেন খেয়ে নিলেও ওদের জন্য খুব ডেঞ্জারাস একটা পজিশন ক্রিয়েট করতে পারে, একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সেই জন্য আমরা এটা অবশ্যই মাথায় রাখবো। হিউম্যান কোনো খেলনা ওদেরকে দেবো না, এমনকি হিউম্যান কোনো প্রোডাক্টও ওদেরকে ইউজ করব না। ওদেরকে অবশ্যই আমরা এমন কোনো
প্রোডাক্ট ইউজ করব যেগুলো পাপিদের জন্য, যেগুলো ডগদের জন্য, সেটা শ্যাম্পু হোক, সেটা কন্ডিশনার হোক, সেটা টুথপেস্ট হোক, সব কিছুই, বা মেডিসিন হোক। মেডিসিন তো আমরা কখনোই ভেটের কনসাল্ট ছাড়া কোনো কিছুই দেব না। আমরা সব কিছু প্রথমেই যখন আমরা আমাদের যার কাছ থেকেই নিয়ে আসি না কেন, তাদের কিছু বেসিক কিছু মেডিসিনস তারা বলে যে সেগুলো হাতের কাছে রাখতে, সেগুলো রাখবো। এবং আমরা আমাদের ভেটের সাথে কনসাল্ট করে নেব যে আমাদের কি কি মেডিসিন ওই ছোট বাচ্চার জন্য ঘরে রাখা খুব প্রয়োজনীয়। যখন আমরা ভ্যাকসিনেট করতে যাব তখনই আমরা এই কথাগুলো বলে নিতে পারি। আরও একটি বিষয় হচ্ছে, আমরা অনেক সময় মনে করি যে আমরা একটি বাচ্চাকে ঘরে নিয়ে আসছি, হয়তো কোনো গরমকালই নিয়ে এলাম বা এমন কোনো সময় নিয়ে এলাম যে আমাদের মনে হলো যে বাচ্চাটিকে স্নান করাতে হবে। তো চেষ্টা করবেন বাচ্চাটিকে নিয়ে আসার প্রায় 2-3 মাস বাদেই তাকে স্নান করাতে, কারণ 2-3 মাসের পাপিকে স্নান করানোটা একটু ডিফিকাল্ট। স্নান না করিয়ে আপনারা ওকে হালকা করে মুছে দিতে পারেন ভেজা কাপড় দিয়ে, তারপর শুকনো কাপড় দিয়ে শুকিয়ে দিতে পারেন, কারণ ওদের শরীরটা ভেজা থাকলে পারে আবার সেখান থেকে নানান রকমের ফাঙ্গাস ইনফেকশন হতে পারে, অনেক রকমের সমস্যা হতে পারে। তো অবশ্যই খুব ছোট বয়সে স্নান না করানোই ভালো, একটু বড় হয়ে যাওয়ার পরে স্নান করানো ভালো। কুকুরদেরকে খুব রেগুলারাইজ ওয়েতে বেথিং করালে তাহলে সেক্ষেত্রে ওদের কিন্তু সমস্যা হয়, কারণ ওরা যেভাবে তৈরি হয় সেক্ষেত্রে ওদের খুব বেশি স্নানের প্রয়োজন হয় না। হ্যাঁ, ইন্ডি যদি হয় আপনার ডগ তাহলে সেক্ষেত্রে তাও করাতে পারেন, কিন্তু যদি আপনার বিদেশি কুকুর হয় তাহলে কিন্তু আপনাকে অত বেশি স্নান করানোর প্রয়োজন পড়বে না। তো এই হচ্ছে বেশ কিছু বিষয় যেগুলো আমার এই মুহূর্তে মাথায় এসেছে এবং আমার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো আমরা নতুন পাপি বাড়িতে আনার পরে বেশ কিছু ভুল করে ফেলি, না বুঝে অনেক কিছু করে ফেলি। তো সেগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি আপনাদের জন্য উপকারী এবং এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। কথা হবে, আবার একটি ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।